ভাই ট্রাস্ট মি, আজকে আমি তোমাদের জন্য না একটা আলাদা ভিডিও রেকর্ড করতে চাইছিলাম। আমি সারা দিন লাগায় সব কিছু কালেক্ট করছিলাম অ্যান্ড সেটা হইতেছিল জার্সি রিভিউ ভিডিও প্রতি বছরের মতো। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি বায়ানের জার্সি পরে আছি, বাট আমি সব কিছু কালেক্ট করার পর আমি ভাই বেনিসি রাত্রে বার্সেলোনার খেলা দেখবো। খেলা শেষে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ভিডিও রেকর্ড করব। বাট গেস হোয়াট, বার্সেলোনা ওটা হইতে দেয়নি। একে তো ম্যাচ আজকে সুন্দর খেলছে, নতুন নতুন আমাদের যে প্লেয়ারগুলো আছে সবগুলো আজকে ভালো পারফরমেন্স দিছে। সো আমরা একটা সুন্দর টিম বিল্ড আপ দেখতেছি। অ্যান্ড এর মধ্যে বার্সেলোনা আরও ম্যাজিক দিয়ে দিছে। সো আজকে রাত্রে আমরা নিউজ পাইছি, ভিডিও তো সকালবেলা আপলোড করতেছি, তো গতকাল রাত্রে আমরা নিউজ পাইছি যে রদ্রি, যার জন্য কিনা আমরা এত ওয়েট করতেছিলাম, এত বিট দিতেছিল, এটা রিজেক্ট ওটা রিজেক্ট, এটা সেটা হইতেছিল, ফাইনালি হিয়ার উই গো এসে পড়ছে রদ্রি টু বার্সেলোনা এগ্রিমেন্ট ডান হয়ে গেছে, সব কিছু ডান। রদ্রি এখন বার্সেলোনায় মেডিকেলের জন্য আসবে। অ্যান্ড শুধু এটাই না, বার্সেলোনা খালি এই জায়গায় থেমে নাই, ইভেন জাও ক্যান্সেলোকেও বার্সেলোনা কিনে ফেলছে। হিয়ার উই গো এসে পড়ছে, জাও ক্যান্সেলো বার্সেলোনা কিনছে। যাও কানসেলো তো আমি যতটুকু জানি বার্সেলোনার প্লেয়ারই ছিল, ও তো লাস্ট সিজন বার্সেলোনাতেই খেলছে। আবার হিয়ার উই গো, আবার কিনাকানি, জোকস সাইড, যাও কানসেলো এবং রদ্রি বার্সেলোনাতে আইসা পড়ছে। বার্সেলোনা জয়েন করে ফেলছে এই সিজনের জন্য। এখন আমাদের শুধুমাত্র একটা স্ট্রাইকার দরকার, একটা ডিফেন্ডার দরকার। অনেক বেশি কিছু চায় ফেলতেছি, বাট ইয়া অ্যাট দি এন্ড ইট ইজ হোয়াট ইট ইজ। আমাদের বার্সেলোনা ফ্যানদের এই জিনিসটার দরকার। বাট যাই হোক, সর্বপ্রথম কথা বলি রদ্রিকে নিয়ে, কারণ এই ডিলটা লয়ে না অনেক কাহিনী হয়েছে। আমরা বার্সেলোনাকে দেখছি হঠাৎ হঠাৎ সবগুলো ডিল করে ফেলছে, কোনো রুমার শুনি নাই, লাইক অ্যাডিএমি, অ্যান্থনি গর্ডন, আমরা এত রুমার শুনি নাই। হুটহাট করে ডিল হয়ে গেছিলো। অ্যান্ড রদ্রিটা বলতে গেলেও না হুট করে ডিল হয়ে গেছে, কারণ আমরা জানতেছিলাম যে বিট দিব, বিট দিতেছে, বিট রিজেক্ট হইতেছে, এটা সেটা। বাট আমরা শেষ পর্যন্ত ওটা ভাবি নাই যে বার্সেলোনা ফাইনাল বিট কবে দিব বা ফাইনাল বিট দিয়ে দিছে নাকি, এটা আমরা জানি। আজকে হঠাৎ করে আমরা শুনছি যে বার্সেলোনা ফাইনাল বিট দিছে, যেটা হইতেছে অলমোস্ট আপ টু 75.5 মিলিয়নের। কারণ ওই জায়গায় 60 হচ্ছে একবারে ডিরেক্ট ম্যান সিটিকে পে করে দিবে, অ্যান্ড বাকি যে 15 সেটা একটা বোনাস অ্যাড অনস এভাবে দেওয়া হবে। সো ইয়া, বার্সেলোনা রদ্রিকে কিনে দিয়েছে 75 মিলিয়নের ডিলে, অ্যান্ড 4 বছরের কন্ট্রাক্ট দিছে, কারণ 2030 পর্যন্ত রদ্রি বার্সেলোনার প্লেয়ার হিসাবে খেলবে। এত কাহিনীর পর, এত জল্পনা কল্পনা শেষ করার পর বার্সেলোনা ফাইনালি রদ্রিরে কিনছে। অ্যান্ড এই সাইনিংটা না যত বেশি বার্সেলোনাকে আপগ্রেড করার জন্য বার্সেলোনা কিনছে, তার থেকে বেশি রিয়াল মাদ্রিদকে ডাউনগ্রেড করার জন্য। অ্যান্ড এটার রিজন আমি তোমাকে বলে দিই, কারণ রিয়াল মাদ্রিদ গত 2 সিজন ধরে যে জিনিসটা ভুগতেছে সেটা হইতেছে তাদের মিডফিল্ডের কন্ট্রোল। তারা অ্যাটাকার আনতেছে, তারা কোচ আনতেছে, তারা ডিফেন্ডার আনতেছে, বাট তাদের সেই মিডফিল্ডের কন্ট্রোলটা তারা ধরে রাখতে পারতেছে না, যার কারণে অনেকগুলো ম্যাচে তারা আপসেট খাইছে, তারা কোনো পরিমাণে ট্রফি জিততে পারে নাই, তাদের যে টিম সিনার্জি সেটাও নষ্ট হয়ে গেছিল। সো এই সিজন রিয়াল মাদ্রিদ দুইটা মিডফিল্ডার টার্গেট করে নিয়েছে। ইভেন বার্সেলোনারই মিডফিল্ডার, বার্সেলোনার ফার্স্ট প্রায়োরিটি টার্গেট করা মিডফিল্ডার বার্নার্দো সিলভাকে লয়ে গেছে ওয়ার্ল্ড কাপের আগে হাইজ্যাক করে। অ্যান্ড বার্সেলোনা সুন্দর করে একটা জবাব দিয়ে দিছে, কারণ রদ্রি টু রিয়াল মাদ্রিদ অলমোস্ট হয়ে গেছিলো। দোনো পার্টি একারে এগ্রি করে দিছে, ডিলও অলমোস্ট ডান হয়ে গেছিল, বাট ওই ডিলটাও হয় নাই, কারণ রিয়াল মাদ্রিদের যে কোচিং স্টাফ আছে বা রিয়াল মাদ্রিদের যে স্কাউটিং স্টাফ আছে তারা বলতেছিল যে রদ্রিকে আরও কম দামে কিনা যাবে, তো আমরা একটু ওয়েট করি। অ্যান্ড এই দিক দিয়ে বার্সেলোনার সুযোগ দেখছে, অ্যান্ড বার্সেলোনা সুন্দর করে রদ্রিকে কনভিন্স করে লেছে। রদ্রিকে চারিদিক থেকে যখন সবাই বলতেছিল যে বার্সেলোনা জয়েন করো এটা সেটা, রদ্রিও রিয়াল মাদ্রিদকে রিজেক্ট মাইরা বার্সেলোনাকে ওকে বলে দিছে। সো এই দিক দিয়ে না বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে একটু ডাউনগ্রেড করার জন্য, রিভেঞ্জ তো একটা জিনিস আছেই যে অয়াঙ্গ প্লেয়ার নিছে, আমরা ওকে প্লেয়ার নিছি, বাট রদ্রি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার হু ক্যান আপগ্রেড দ্য গেম অফ এনি টিম। ভাই ব্যালন্ডিয়ার উইনার, মতো আর ব্যালন্ডিয়ার হয়নি। অ্যান্ড রদ্রি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে লাস্ট কয়েক সিজনে যেরকম পারফরমেন্স দিতেছে, ইটস আউটস্ট্যান্ডিং। রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি সাফার করতেছে একজন ডিফেন্ডিং মিডফিল্ডার, একজন বল প্লেইং মিডফিল্ডার, যে কিনা বলটা নিজের কাছে রেখা টেম্পোটা ভালোভাবে কন্ট্রোল করতে পারবে, এরকম মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব নেই, কারণ রিয়াল মাদ্রিদের ওই ভালভার্দে আছে, আর্দা গুলার আছে, মাস্তান্তুয়ানো তো ইঞ্জুরিতে থাকে, ওটা বাদ দিলাম। তার থেকে বড় সবচেয়ে বেস্ট মিডফিল্ডার যেটা রিয়াল মাদ্রিদের, ওটা হইতেছে জুড বেলিংহামের। সো রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং এর দিক দিয়ে মিডফিল্ডারের অভাব নেই, বাট রিয়াল মাদ্রিদ যে টেম্পো কন্ট্রোল করবে, একটা মিডফিল্ডার যে কিনা বলটা নিজের কাছে রাখতে পারবে, পজিশন ধরে রাখতে পারবে, বলটা বেশি জিততে পারবে, সেরকম মিডফিল্ডারের অভাব ছিল। অ্যান্ড রদ্রি ইজ দ্যাট কাইন্ড অফ মিডফিল্ডার, কারণ টনি ক্রুস আর মদ্রিদ এই দুইজন মিললে মিডফিল্ডকে যেভাবে কন্ট্রোল করতো, রিয়াল মাদ্রিদ এই জিনিসটা গত 2 সিজনে অনেক সাফার করছে। কারণ এই দুজন যাওয়ার পর রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের যে কন্ট্রোল, বড় বড় টিমের এগেনস্টে যেরকম খেলা, যে কামব্যাক মেন্টালিটি, সেটা আমরা ভালোভাবে দেখতেছিলাম না, কারণ তারা বলটা মিডফিল্ড থেকে হারায় ফেলতো। মিডফিল্ডে তাদের আসলে চুয়ামিনি, কামাভিঙ্গা, জুড বেলিংহাম, আর্দা গুলার, ভেলভার্দে, বাট অ্যাট দি এন্ড ওরা সবাই সেই সিনার্জিটা মেনটেন করতে পারতেছিল না। ড্রেসিং রুমেও তাদের তেমন সিনার্জি ছিল না, কারণ আমরা দেখছি বক্সিং ফাইটও চলে গেছিল কোনো এক সময়। সো ইয়া,
রদ্রি তাদের জন্য একটা পারফেক্ট মিডফিল্ডার ছিল। বার্নার্দো সিলভা একজন ডিফেন্ডিং মিডফিল্ডার না বা একজন সেন্টার মিডফিল্ডার না, সে হচ্ছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার যেখানে কিনা অলরেডি আর্দা গুলার আর জুড বেলিংহাম আছে। সো রদ্রি ছিল একমাত্র রিয়াল মাদ্রিদের জন্য পারফেক্ট পিস, বাট অ্যাট দি এন্ড বার্সেলোনা ওই জিনিসটা নিয়ে রিয়াল মাদ্রিদকে মানে আপগ্রেড করার সুযোগটা একটু থামায় দিছে। অ্যান্ড বার্সেলোনা যেহেতু রদ্রি আইসা পড়ছে, বার্সেলোনার যে মিডফিল্ড ওটা আরও দেব বাইরে গেছে। কারণ ভাই তুমি দেখো একবার বার্সেলোনার মিডফিল্ডের অপশন দেখো, গাভি, পেদ্রি, রদ্রি, তারপর হচ্ছে ড্যানি অলমো, ফার্মিন লোপেস, এরিক গার্সিয়া, মার্ক বার্নাল। বার্সেলোনার মিডফিল্ডের ভ্যারিয়েন্টের অভাব নেই। বার্সেলোনার তিনটা মিডফিল্ডার খেলায়, দুইটা পিভট মিডফিল্ডার, একটা অ্যাটাকিং মিডফিল্ডার। সো এই দিক দিয়ে রদ্রি খুবই ভালোভাবে বার্সেলোনাকে খাপ খাওয়াইতে পারবে। হ্যাঁ, আমরা ওয়ার্ল্ড কাপে পেদ্রি আর রদ্রি সেরকম একটা সিনার্জি দেখি নেই, বাট দিস ইজ বার্সেলোনা। ওই জায়গার সিস্টেম আর এই জায়গার সিস্টেম পুরো আলাদা। দেলা ফুয়েন্তে আর হানজি ফ্লিক দুজন দুই সিস্টেমে খেলে ভাই। সো দুই দিক দিয়ে একটু আলাদা রোল কমপ্লিট করতে হবে। অ্যান্ড পেদ্রি বার্সেলোনার রোলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তোমরা বলতে পারো যে রদ্রি আইলেই কি স্টার্টিং 11-এ জায়গা পাবো নাকি? অবভিয়াসলি পাবো ভাই, কেন পাবো না? ব্যালন ডি অর উইনার। বাট এই জায়গায় স্টার্টিং 11 থেকে সরে যাবে কি? সে হচ্ছে ফ্র্যাঙ্কি ডিজং। কারণ ফ্র্যাঙ্কি ডিজং অলরেডি ইনজুরিতে আছে, 4 মাসের বেশি তার সময় লাগবে। এই বছরের শেষের দিকে সে আসবে বা নেক্সট ইয়ারের প্রথম মাসের শুরুর দিকে আসবে, এর আগে ফ্র্যাঙ্কি ডিজং আসতেছে না। সো এই কয়েক মাস রদ্রি ভালো প্রপার টাইম পাবে স্টার্টিং 11-এ অ্যান্ড ভালো একটা মানে খাপ খাওয়ানো বা পুরো টিমের সাথে যে কম্বিনেশন সেটা বানাতে পারবে। অ্যান্ড আমরা লাস্ট ম্যাচে বার্সেলোনার লাস্ট ম্যাচ যে হয়েছে যেটা 5-2 গোলে জিতছে, সেই ম্যাচে আমরা বার্সেলোনার একটা অ্যাটাকিং কম্বিনেশন খুবই ভালো দেখছি। বার্সেলোনার এখনও প্রপার স্ট্রাইকার নাই, বাট হামজা ভাই এই প্লেয়ারটা এত ভালো পরিমাণের খেলা খেলতেছে বলার বাহিরে। সো আমি নেক্সট সিজনে এই হামজা থেকে খুবই হাই একটা এক্সপেকটেশন রাখবো। হয়তো বা বার্সেলোনার কোনো স্ট্রাইকার নিলে হামজাকে স্টার্টিং 11-এ রাখবে না, বা বার্সেলোনা কোনো স্ট্রাইকার না নিলেও হামজাকেও স্টার্টিং 11-এ রাখবে না। কারণ তখন বার্সেলোনা আমি যতটুকু জানি একটা ফলস 9 অ্যাপ্রোচ খেলবে। রাফিনিয়া, ফার্মিন লোপেস আর লামিন ইয়ামালকে ইউজ করে একটা ফলস 9 ফরমেশন খেলাবে, কারণ এডিএমএকে আনা হয়েছে অ্যান্ড ওদিক দিয়ে আরও দুইটা নতুন প্লেয়ার আসছে। সো বার্সেলোনার অ্যাটাকিং দিক দিয়ে অপশনের অভাব নাই, বার্সেলোনা মিডফিল্ডে এখন অপশনের অভাব নেই। বার্সেলোনার ডিফেন্সে যে কিনা সবচেয়ে বড় প্রবলেম ছিল, যার কিনা অনেক স্যালারি দেওয়া লাগতো, যে কিনা মানে অনেক বড় বড় ম্যাচে ফাম্বল করতো, সেও চলে গেছে। এক সিজনের লেগা হইলেও চলে গেছে আরোহ। আমি আশা করব সে যাতে লিভারপুলের সিস্টেমের সাথে ভালোভাবে খাপ খাইতে পারে, তার যাতে একটা কামব্যাক দিতে পারে অ্যান্ড লিভারপুলে পার্মানেন্ট থাকতে পারে। কারণ বার্সেলোনার সিস্টেমে আরোহ নিজেকে খাপ খাওয়াইতে পারতেছে না। হানসি ফ্লিক যেরকম সিস্টেমে খেলা খেলে, আরোহ ওই সিস্টেমের প্লেয়ার না। যখন জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ ছিল তখন আরোহ ভাই ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ম্যান ছিল, বাট হানসি ফ্লিকের সিস্টেমে আরোহ অত ভালোভাবে খাপ খাওয়াইতে পারে না। সো আমি আশা করবো যাতে আরোহ লিভারপুলে একটা ভালো সিজন কাটায়, তারপর লিভারপুলে একটা পার্মানেন্ট ডিল সাইন করে। অ্যান্ড এই কারণে বার্সেলোনা যেহেতু ডিফেন্সের জায়গা খালি হয়েছে, আমাদের লাস্ট সিজনের একটা প্লেয়ার যারা কিনা আমরা লোনে আনছিলাম জাও কানসেলো, তাকে আমরা এখন পার্মানেন্ট ডিলে কিনছি। অ্যান্ড জাও কানসেলো একটা পিওর এক্সাম্পল হাউ টু বি এ কুলার ভাই। ওর যে কন্ট্রাক্ট আছে আল হিলালের সাথে সেটা টার্মিনেট করছে। কন্ট্রাক্ট টার্মিনেট করলে ক্লাবের প্লেয়ারকে সম্পূর্ণ বেতন দেওয়া লাগে, যত বছরের কন্ট্রাক্ট থাকে, যার কারণে আল হিলাল কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইতেছিল না। বাট এই জায়গায় আরোহ বলছে আমি কোনো পরিমাণের বেতন নিব না, সবগুলো বেতন মৌকুফ করা হলো, বাট আমি এই কন্ট্রাক্ট টার্মিনেট চাই। সো কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে অ্যান্ড জাও কানসেলো একজন ফ্রি এজেন্ট হিসাবে বার্সেলোনা জয়েন করছে। শুধু তাই না, ও কন্ট্রাক্ট টার্মিনেট করছে, ও স্যালারি রিডিউস করছে, ও বার্সেলোনায় খেলার জন্য সব কিছু করছে। অলরেডি জাও কানসেলো আমার জন্য অ্যাজ এ বার্সেলোনার লেজেন্ড হয়ে গেছে। কারণ বার্সেলোনার খারাপ সময় এর আগে যখন ম্যান সিটি থেকে লোনের স্পেলে ছিল, খুবই ভালো খেলছে ভাই। সো আমি জাও কানসেলোকে খুবই রেসপেক্ট দিতেছি। এই প্লেয়ারটা আমার জন্য ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার অফ বার্সেলোনা স্কোয়াড। অ্যান্ড ও প্রতি ম্যাচে যেগুলো ম্যাচ ও খেলছে, প্রতি ম্যাচে একটা ভালো কম্বিনেশন দেখাইছে, ভালো পারফরমেন্স দেখাইছে। সো জাও কানসেলোর উপর আমার পুরোপুরি ভরসা আছে। ও রাইট ব্যাক লেফট ব্যাক দোনোটাই খেলতে পারে, দোনো দিক দিয়ে ভালোভাবে অ্যাটাকিং চান্সও ক্রিয়েট করতে পারে। লাস্ট সিজন আমরা দেখছি লামিন ইয়ামালের সাথে ও একটা ভালো জুটিও কাটেছে, যখন কিনা কুন্দে ইনজুর ছিল বা কুন্দের খারাপ পারফরমেন্স ছিল, কুন্দেকে সাবস্টিটিউট রাখা হয়েছিল। অ্যান্ড জাও কানসেলো আর লামিন ইয়ামালের একটা ভালো আমরা দেখছি। সো বার্সেলোনার ডিফেন্সের অপশনও অলমোস্ট আছে, আর আমি দেখতেছি না বার্সেলোনা আর কোনো ডিফেন্ডার সাইন করবে। রদ্রি সাইন হয়ে গেছে, এখন বার্সেলোনা ফুল অন যাবে একজন স্ট্রাইকারের পিছে। লুইস সুয়ারেজের আমরা রুমার শুনতেছি, বাট অত হার্ড কোনো রুমার শুনতেছি না, আমরা অপশন হিসেবে দেখতেছি, বাট ওটা ডিপেন্ড করে অ্যালভারেজের উপর। অ্যালভারেজ টু বার্সেলোনা কন্ট্রাক্টটা এখন অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে, যদি না অ্যালভারেজ নিজে থেকে আইজ্যাকের মতো কোনো একটা মানে কাহিনী করে। কারণ লাস্ট সিজন আমরা দেখছি যে নিউক্যাসল থেকে যখন লিভারপুলে আইজ্যাক যাবে, নিউক্যাসল যেতে দেয় নাই,
অ্যান্ড লিভারপুল কেনার জন্য পুরো পাগল আছিল। লিভারপুল সব ধরনের টাকা দেওয়ার রাজি ছিল, বাট নিউক্যাসল বেচতে চাইতেছিল না। অ্যান্ড আলেকজান্ডার আইজ্যাক সম্পূর্ণ মানে নিজের থেকে সম্পূর্ণ ট্রাই করছে যেভাবেই হোক আমি লিভারপুলে জয়েন করুন, বিকজ দিস ইজ মাই ড্রিম অপরচুনিটি। ভাই এটা মিস করা যাবে না। সো ও ট্রেনিং মিস দিছে, ও ফ্রেন্ডলি ম্যাচ খেলে নাই, ও ক্যাম্পে ভিজিট করে নাই। ভাই ও রিয়াল সোসিয়াদে আইসা পরে নিজের ট্রেনিং কমপ্লিট করছে, ও কোনোভাবে ক্লাবের সাথে যোগাযোগ রাখেনি, সব দিক দিয়ে প্রোটেস্ট করছে যাতে ও ট্রান্সফার হয়। অ্যান্ড আমরা তাই দেখছি সিজনের ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষের দিকে এসা আলেকজান্ডার আইজ্যাক লিভারপুলে জয়েন করে 150 মিলিয়নের মতো, 150 মিলিয়নও না, 120 বা 30 এরকম হয়েছিল, আমার ঠিক মনে নেই এখন। বাট এত হাই ভ্যালুতে আলেকজান্ডার আইজ্যাক জয়েন করছে, যদিও সিজনের মধ্যে অত ভালো খেলেনি, ইঞ্জুরি প্রবণ হয়ে গেছিল। বাট অ্যালভারেজ টু বার্সেলোনা হইতে হলে অ্যালভারেজকে এরকম কোনো কিছু একটা করতে হবে। বাট অ্যালভারেজ বিং দ্য সুইট গায়, ও সবগুলা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতেছে। ফ্রেন্ডলি ম্যাচে অ্যালভারেজকে নেওয়া হয় নাই, বাট ও সবগুলা ট্রেনিং অ্যাটেন্ড করতেছে। ভাই তুমি যদি বার্সেলোনা আইতে চাও, তোমাকে সব কিছু দিতে হবে। তোমার ক্লাব তোমাকে যেতে দিতে চাইতেছে না, তোমার কন্ট্রাক্টে তুমি ওটা আগে মেনশন করো নাই, তুমি একটা প্রমিস নিছো, মুখোমুখি প্রমিসে কিছু হয় না। তুমি একটা লিখিত প্রমিস নিতা বা লিখিত কন্ট্রাক্ট নিতা যে আমি যাইতে চাইলে আমাকে যাইতে দেওয়া হবে। তুমি প্রমিস নিছো মুখে মুখে, এখন অ্যাথলেটিকো মাদ্রিদ ডাইরেক্ট ঘুরে গেছে যে আমরা তোমার যেতে দিব না। সো হ্যাঁ, এই জায়গায় কাহিনী অনেক ঝামেলা হইতেছে। সো অ্যালভারেজ টু বার্সেলোনা আমি এটা অলমোস্ট ইম্পসিবল দেখতেছি। বার্সেলোনা এখন সেকেন্ডারি স্ট্রাইকার হিসাবে লুইস সুয়ারেজকে টার্গেট করতেছে, বাট এই জায়গাও না মানে আমি ভরসা পাইতেছি না লুইস সুয়ারেজ থেকে, কারণ ও স্পোর্টিংয়ে খেলতেছে, স্পোর্টিং যে কিনা একটা পর্তুগিজ লিগে খেলতেছে, সেই লিগে অত ভালো কোনো কিছু মানে ভালো প্লেয়ার উঠা আসে না, খুব কমই আসে। বাট স্ট্রাইকিং পজিশনে তেমন ভালো কোনো প্লেয়ার দেখি নাই। লাস্ট সিজন যে কিনা স্পোর্টিংয়ে খুবই ভালো একটা সিজন কাটাইছিল, 50+ গোল মারছিল, ভিক্টর গিউকেরেস ও আর্সেনালে আইসা কি বাজে অবস্থা হয়েছে তা আমরা দেখছি। যদিও আর্সেনালের সিস্টেমটা হচ্ছে ডিফেন্ডিং মোর দেন স্কোরিং, বাট যখনই স্কোরিং চান্স পাইছে গিউকেরেস হাইগে দিছে। সো গিউকেরেস আইসা প্রিমিয়ার লিগের চাপ সহ্য করতে পারে নাই। সো আমি মনে করি না যে স্পোর্টিং থেকে কেউ এসে বার্সেলোনার দায়িত্ব সামলাইতে পারবে। হামজা যেভাবে খেলতেছে, আমি হামজাকে একটা চান্স দিতে রাজি আছি ভাই। বাট এই সিজন আমাদের প্রুভ করার সিজন। এই সিজন আমরা যতগুলো সাইনিং করছি, এত বড় বড় সাইনিং, এতগুলো টাকা খরচ করছি। সো এই সিজনই আমি আশা করবো বার্সেলোনা থেকে কোনো ভালো কিছু মানে এক্সপেক্ট করবো, যাতে ভালো কিছু করে বড় কম্পিটিশনে, আর যাতে ফাম্বল না করে, লা লিগা টাইটেলটা মানে টানা 3বার যাতে জিতে। যদিও লিগ প্রেডিকশন 2 দিনের মধ্যে আসে পড়বে, আগামীকাল জার্সি রিভিউ ভিডিও আসবে, তারপরের দিনে আমি লিগ প্রেডিকশন ভিডিও দিয়ে দিব তোমাদেরকে। সো হ্যাঁ, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড অবশ্যই যদি তোমরাও জার্সিগুলো উইন হইতে চাও, 3টা জার্সি গিভঅ্যাওয়ে হবে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেটার নাম হচ্ছে উইজার্ড TF8। এটাই 50,000 সাবস্ক্রাইবার হলে আমরা 3টা প্লেয়ার এডিশন জার্সি গিভঅ্যাওয়ে করবো। সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে দাও, যাতে সব ভিডিওর নোটিফিকেশন পাও। অ্যান্ড সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো তুমি চাইলে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, পিস আউট।